সখীর রুমের দিকে এগোতে লাগলাম আর খেয়াল করলাম একটা শব্দ সখীর রুম থেকে বয়ে আসছে। ভয়ে ভয়ে সখীর রুমের দিকে এগোতে থাকলাম। যতই এগোতে থাকলাম ততই বুকের কম্পন যেন বেড়ে চলছে। মনে হচ্ছে এখানে আমার মৃত্যু ঘটবে। খেয়াল করলাম সখীর রুম থেকে একটা চেঁচামেচির আওয়াজ বের হচ্ছে। সখী মনে হচ্ছে ব্যথায় হালকা চেঁচাচ্ছে, আর কেউ একজন হয়তো সখীর মুখটা চেপে ধরেছে। তাহলে অরণ্য সখীর সাথে এমন করছে না তো? ভাবতেই যেন আমার গাটা শিউরে উঠল, গায়ের লোম দাঁড়িয়ে গেল, বুকের হার্টবিটটা যেন ক্রমশ বাড়তে লাগলো, শরীরটা কাঁপতে লাগলো। ভয়ে ভয়ে দরজাটা খুললাম। দরজা খুলে খেয়াল করলাম ঘরে কেউ নেই, কিন্তু এই ঘরে যে একজন ছিল ওটার উপস্থিতি আমি ঘরে ঢুকেই টের পেয়েছিলাম। এখনো কেন জানি না মনে হচ্ছে ঘরে কেউ আছে। আশপাশ খেয়াল করলাম, দেখলাম কেউ নেই। ওয়াশরুম যখন চেক করলাম তখন কেন জানি না মনে হলো দরজা দিয়ে কেউ বের হয়েছে। তাড়াহুড়ো করে দরজার কাছে আসলাম, খেয়াল করলাম আশেপাশে কেউ নেই। তাহলে আমার ধারণা ভুল? না, ভুল ধারণা হওয়ার কথা না। যদি একান্তই আমার ধারণা ভুল হয় তাহলে সুখী এভাবে উলঙ্গ অবস্থায় খাটে পড়ে থাকতো না। খেয়াল করলাম সুখী উলঙ্গ অবস্থায় খাটে পড়ে আছে, তার শরীরে এক সুতাও কাপড় নেই। শরীরটার দিকে তাকিয়ে ওজোরে নিজের চোখ দিয়ে জল চলে আসলো, কারণ মেয়েটার শরীরটার এই অংশগুলো কাপড় দিয়ে ঢাকা থাকে বলে আমি তার আঘাতগুলো কখনো লক্ষ্য করতে পারি। সখীর সারাটা শরীরে খামচির দাগ। কোনো কোনো খামচির দাগ আগে ছিল, সেগুলো শুকিয়ে গেছে, আর কিছু কিছু খামচির দাগ নতুন। সখীকে দেখে নিজের অজান্তে আমার কলেজাটা যেন ফেটে যাচ্ছে। আমি তাড়াতাড়ি গিয়ে সখীকে কাপড় পরালাম। দেখলাম মেয়েটা নিজস্ব হয়ে পড়ে আছে, কিন্তু সখীর এই অবস্থা কি করলো? আমি যখন সখীকে চাদর দিয়ে মাথায় হাত বুলাতে নিলাম, সখী আমার হাতে কামড় বসিয়ে দিয়ে বলল, আমাকে ছেড়ে দাও, আমার কষ্ট হচ্ছে। সখীর দাঁতগুলো যেন আমার হাতে বিঁধে গেল, ব্যথা হতে লাগলো অনেক। আমি রুম থেকে বের হয়ে গেলাম। হয়তো সখী ভাবছে আমি এই নর পশুটা, তাই এইভাবে আমাকে কামড় ধরেছে। কিন্তু রুমে কে ছিল? কে রুম থেকে বের হলো? রুমে কি তাহলে অরণ্য ছিল? ভাবতে ভাবতে আমার মাথাটা ঘুরে গেল। সাথে সাথে আমি মেঝেতে লুটিয়ে পড়লাম। এরপর কি হয়েছে জানি না, তবে মনে হচ্ছিল আমি এক পুরনো বাড়িতে আছি। পুরা বাড়িটা দেখতে বেশ পুরনো হলেও তার কারুকাজ ছিল মনোমুগ্ধকর। আমি কিছুটা অস্তিত্ব বিহুল্লিত হয়ে বাড়িটা দেখতে লাগলাম। বাড়িটার ভেতর ঢুকতে একটা অরূপ সুন্দর মোমের পুতুল পেলাম। মোমের পুতুলটা দেখতে যেন একটা অজান্ত মানুষের মতো লাগছে। আমি মোমের পুতুলটা হাতে নিলাম, সাথে সাথে মনে হলো আমার দমটা আটকে যাচ্ছে, শরীরের সব ক্রিয়া যেন বন্ধ হয়ে যাচ্ছে। আমি গপ করে উঠলাম। খেয়াল করলাম আমি বিছানায় শুয়ে আছি, আর অরণ্য আমার পাশে শুয়ে আছে। কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি কিছুক্ষণ আগে সখীর রুমে ছিলাম, আর তার পাশে আমি পড়েছিলাম। কিন্তু রুমে আসলাম কখন? আমাকে ভয় পেয়ে এইভাবে উঠতে দেখে অরণ্যটা উঠে পড়লো। আমাকে ধরে জিজ্ঞেস করলো, কি হলো, এভাবে উঠেছে যে? কোনো সমস্যা হচ্ছে? অরণ্যর কথাটা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? হতে পারে, হয়তো বেশি চিন্তা এমন হচ্ছে আমার। আমি কিছুটা শান্ত হয়ে অরণ্যর দিকে জবাব দিলাম, না কিছু হয় না, এমনি। অরণ্য আমার হাতটা ধরে যখন কাছে নিতে লাগলো তখন একটা ব্যথা অনুভব করলাম, আর হাতের দিকে তাকিয়ে দেখলাম কামড়ের দাগ। তার মানে কিছুক্ষণ আগের ঘটনা সত্যি ছিল, কারণ কামড়টা আমাকে সখী দিয়েছিল। তাহলে আমি কি এখানে আসলাম কিভাবে? অরণ্যর দিকে তাকিয়ে খেয়াল করলাম ওর মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। হতে পারে অরণ্য আমার কাছে কিছু লুকোচ্ছে। ও আমাকে এই রুম এনেছে, আর আমার জ্ঞান ফেরার পর হয়তো নাটক করছে, যাতে করে আমি ঘটনাটা দুঃখ স্বপ্ন ভেবে ভুলে যাই। না, অরণ্যকে বুঝতে দেওয়া যাবে না যে আমি তার চালাকি ধরে ফেলেছি। তাই অরণ্যর সাথে আমি ভালো ব্যবহার করতে লাগলাম, বুঝাতে লাগলাম যে আমি স্বপ্নই দেখেছি। তাই অরণ্যকে বললাম, হয়তো স্বপ্ন দেখেছি, বাদ দাও, ঘুমিয়ে পড়ো। অরণ্য আর কোনো কথা না বাড়িয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমার মাথায় হাত বুলাতে বুলাতে অরণ্য ঘুমিয়ে গেল, কিন্তু আমার চোখে এক ফোঁটাও ঘুম আসলো না। সারা রাত এভাবে কেটে গেল। আবার একইভাবে পরদিন মাঝরাতে আমার ঘুম ভাঙলো। খেয়াল করলাম অরণ্য আমার পাশে নেই। ওয়াশরুমে চেক করলাম, খেয়াল করলাম ওয়াশরুমে অরণ্য নেই। এবার আমি মনটা বেশ শক্ত করে সখীর রুমের দিকে এগুলাম। পূর্বের দিনের মতো আজকেও সখীর রুমটা থেকে একই আওয়াজ ভেসে আসছে। আমি সখীর রুমটা প্রবেশ করলাম। খেয়াল করলাম সখীর রুমে কেউ নেই, আর সখী উলঙ্গ অবস্থায় পড়ে আছে। আমি আশেপাশে তাকালাম, খেয়াল করলাম আশেপাশে কেউ নেই, কিন্তু হঠাৎ মনে হলো কেউ একজন রুম থেকে দরজা দিয়ে বের হলো। আমি দরজার সামনে যেতে খেয়াল করলাম অরণ্য দাঁড়িয়ে আছে। আমাকে দেখে চমকে উঠে বলল, তুমি এত রাতে সখীর রুমে কি করছো অধরা? তোমাকে কোথাও না পেয়ে তাই খুঁজতে খুঁজতে এখানে আসলাম। আমি অরণ্যের কথাটা শুনে বেশ অবাক হলাম, কারণ অরণ্য তো রুমে ছিল না। তাই আমি অরণ্যকে বললাম, তুমি তো রুমে ছিলে না, তাহলে আমাকে খুঁজছো মানে কি? অরণ্য আমাকে বিনয়ের সহিত জবাব দিল, আমি বালকনিতে ছিলাম। অরণ্য জবাব শুনে আমি কিছুটা হতাশ হলাম, কারণ আমি ওয়াশরুম চেক করলেও বালকনি চেক করিনি। তবু কেন জানি মনে হচ্ছে অরণ্য এই কাজটা করেছে আর আমার সাথে নাটক করছে। তাই
তাই নিজেকে আর শান্ত রাখতে পারলাম না। অরণ্যকে ধরে সুখীর রুমের পাশ থেকে আমার রুমে নিয়ে আসলাম। টি শার্টটা মুঠো করে ধরে বললাম, লজ্জা করলো না মেয়ের বয়সী একটা মেয়ের সাথে নোংরামি করে নাটক করতে? তুমি কি ভেবেছো আমি কিছু বুঝবো না? আমি গতকাল জ্ঞান হারিয়েছিলাম, সে সুযোগে তুমি আমাকে নাটক করে বুঝিয়েছিলে, আজকে কিভাবে বুঝাবে? অরণ্য যেন আমার কথা শুনে আকাশ থেকে পড়লো। আমার কথা শুনে আমাকে বলল, অধরা তুমি কি বলছো এসব? কিসের নাটক করছে আমি? তোমার মাথা ঠিক আছে? অরণ্যের কথাটা শুনে যেন আমার গাটা আরো জ্বলে গেল। আমি কর্কশ করে বললাম, সুখী প্রেগনেন্ট, আর সুখীর সাথে এই নোংরামি তুমি করেছো। তুমি ছাড়া এ বাসায় আর কোনো পুরুষ মানুষ নেই। আর সুখী মুখ খুলছে না, হয়তো সুখী তুমি ভয় দেখিয়েছ। অরণ্য এবার আমার কথা শুনে আমার গালে কষিয়ে একটা চড় বসালো আর বলল, লজ্জা করলো না আমাকে আর সুখীকে নিয়ে এত নোংরা কথাটা বলতে? কত সংগ্রাম করে তোমাকে বিয়ে করছি, সব কি ভুলে গিয়েছো? বিয়ের এত বছর পরে যখন আমাদের বাচ্চা হয়নি, আমি তোমাকে কখনো এটা নিয়ে আঘাত করে কথা বলিনি। তুমি নিজেই আমাকে বলেছ আরেকটা বিয়ে করতে, করিনি কারণ আমি তোমাকে ভালোবাসি। আর সুখীকে এনেছি তোমার কষ্টটা দূর করতে। ওকে আমি মেয়ের মতোই ভালোবাসি, আর তুমি ওকে জড়িয়ে এমন নোংরা কথা বলতে বিবেক বাঁধলো না? অরণ্যের জ্বর আর অরণ্যের কথাগুলো শুনে যেন মাথায় আরো চড়ে গেল, কারণ বিয়ের পরে এই প্রথম অরণ্য আমার গায়ে হাত তুললো। আমি চেঁচিয়ে অরণ্যকে বললাম, তাহলে সুখী প্রেগনেন্ট কিভাবে হলো? আমি ওই রুম থেকে কাউকে বের হতে দেখেছি, আর আমি যখন সুখীর রুম থেকে দরজার সামনে আসি তখন তোমাকে দেখি। তার মানে তুমিই ছিলে ওই রুমে, আর সুখী ওই রুমে উলঙ্গ অবস্থায় ছিল। অরণ্য আমার কথা শুনে বিস্মিত হয়ে বলল, আমি ওই রুমে গিয়েছিলাম তোমাকে এই রুমে না পেয়ে, কারণ আমি ব্যালকনি থেকে এসে দেখি তুমি রুমে নেই, তাই খুঁজতে গিয়েছিলাম। আর সুখী কি করে প্রেগন্যান্ট সেটা আমারও জানা নেই, কিন্তু তুমি যে সুখীকে নিয়ে এত নোংরা মন্তব্য করবে আমি বুঝতে পারিনি। অরণ্যর কথাগুলো শুনে কেন জানি বিশ্বাস করতে মন চাইলেও বিশ্বাস করতে পারছিলাম না। অরণ্যর সাথে এইভাবে মন কষাকষি করে সারা রাত পার হলো। সকালে উঠে অরণ্য আমার সাথে তেমন কথা না বলে অফিসে চলে গেল, আর আমি এদিকে সিদ্ধান্ত নিলাম সুখীকে আজকে সত্যটা যেভাবে হোক বলবো। তাই আমি সুখীর রুমে গেলাম, খেয়াল করলাম সুখী বসে আছে। আমি সুখীর কাছে গিয়ে সুখীকে বললাম, মা তুই ভয় পাস না, তুই আমাকে সবটা সত্যি বল, রাতে তোর কাছে কে আসে, তোর শরীরটা কে এভাবে ক্ষত বিক্ষত করে আমাকে বল মা। সুখী আমার কথাগুলো শুনে ঢুক গিলতে লাগলো, মনে হচ্ছে খুব ভয় পেয়ে আছে। আমি সুখীকে অভয় দিয়ে বললাম, আমাকে সত্যটা বল মা, তোর সাথে কে এমন করে? সুখী এবার আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, আর কাঁদতে কাঁদতে যা বলল আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কারণ কি শুনলাম আমি? তাহলে অরণ্য